এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে চালানো হয়েছে একটি উচ্চমাত্রার সার্জিক্যাল স্ট্রাইক। সেনা সূত্রে জানা গেছে, এই অভিযানে ব্যবহৃত হয়েছে প্রায় 100টি ড্রোন। লক্ষ্য ছিল মায়ানমারের ভিতরে সক্রিয় দুটি ভারত বিরোধী সন্ত্রাসী সংগঠন উলফা 1 এবং NSCN। প্রাথমিক তথ্যে জানা গেছে, এই ড্রোন হামলায় সংগঠন দুটির একাধিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। এই অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও, কিন্তু ভারত সরকার এখনও এই অভিযান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আজকের ভিডিওতে আমরা জানব এই সার্জিক্যাল স্ট্রাইকের পেছনের ঘটনা, কী ছিল টার্গেট এবং কোন বার্তা পৌঁছে দেওয়া হলো প্রতিবেশী রাষ্ট্রগুলিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক ড্রোন হামলা আন্তর্জাতিক পর্যায়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। 100টিরও বেশি ড্রোন ব্যবহার করে এই অভিযান মূলত দুটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা 1 এবং NSCN-কে লক্ষ্য করে চালানো হয়। এই দুটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দীর্ঘদিন ধরে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা ছড়ানোর অপচেষ্টা চালিয়ে আসছিল। তারা শুধু ভারতের সীমান্তেই নয়, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরেও সক্রিয়ভাবে ষড়যন্ত্র করে চলেছে। মায়ানমারের সাগাইন অঞ্চলে ছিল তাদের একাধিক ঘাঁটি, যেখান থেকে তারা বারবার ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছে। এই বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দীর্ঘদিন ধরেই চীন ও বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি এবং পরোক্ষ মদত দেওয়া হচ্ছিল। 2004 সালে বাংলাদেশের মাটিতে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ, যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন উলফা 1-এর প্রধান নেতা পরেশ বড়ুয়া। পরবর্তীতে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু 2024 সালের ডিসেম্বরে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সেই রায় হঠাৎ রদ করে দেয়। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়। প্রশ্ন ওঠে, একজন ভারত বিরোধী জঙ্গিকে এমন ছাড় দেওয়ার কারণ কি? এই পরিস্থিতিতেই ভারত নেয় এক কৌশলগত সিদ্ধান্ত। মায়ানমারের সাগাইন অঞ্চলে অবস্থিত বিদ্রোহীদের মূল ঘাঁটিগুলো চিহ্নিত করে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। তথ্য অনুযায়ী এই ঘাঁটি থেকে জঙ্গিরা জঙ্গল পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা করছিল। সীমান্তবর্তী রাজ্যগুলোর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর। এই অঞ্চলগুলোর কিছু কিছু অংশ দিয়ে নিয়মিত অনুপ্রবেশ ঘটছিল। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেয়, এইবার চুপ করে থাকা নয়, সরাসরি আঘাত হানতে হবে। অভিযানের সময় ব্যবহৃত হয় শতাধিক উন্নত প্রযুক্তির অস্ত্রে সজ্জিত ড্রোন। এই ড্রোনগুলির মাধ্যমে প্রথম আঘাত হানা হয় উলফা 1-এর যোগাযোগ কেন্দ্র ও অস্ত্রাগারে। এরপর নিশানায় আসে NSCN-এর মূল কমান্ড ঘাঁটি। অভিযান চলে কয়েক ঘন্টা ধরে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা যায়, উলফা 1-এর কমপক্ষে 3 জন শীর্ষস্থানীয় নেতা ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে যখন তাদের শেষকৃত্য অনুষ্ঠান চলছিল, তখন দ্বিতীয় পর্যায়ে চালানো হয় একটি ক্ষুদ্রমাত্রার ক্ষেপণাস্ত্র হামলা, যাতে আরও 2 জন শীর্ষ নেতা নিহত হন। যদিও সেনাবাহিনীর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে উলফা 1-এর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে আন্তর্জাতিক মহলের সহানুভূতি প্রার্থনা করা হয়। NSCN নামক সংগঠনটি দীর্ঘদিন ধরে বৃহত্তর নাগাল্যান্ড গঠনের দাবি তুলে ভারতের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। চীন এই সংগঠনকে দিনের পর দিন অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে এসেছে। এছাড়াও বাংলাদেশের কিছু রাজনৈতিক অংশ থেকেও তারা পরোক্ষ সমর্থন পেয়েছে। এই অভিযানে তাদেরও একাধিক ঘাঁটি ধ্বংস করা হয়। ভারতীয় সেনাবাহিনীর এই হামলা কার্যত তাদের সমগ্র অপারেশনাল নেটওয়ার্ক ভেঙে দেয়। উলফা 1 ও NSCN পরবর্তীতে একত্র হয়ে একটি বৃহৎ জোট গঠন করে, যার নাম ছিল পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়ার সংযুক্ত মুক্তি ফ্রন্ট।
এই জোটের মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা। চীনের সহায়তায় এই সংগঠন একটি বিকল্প রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে চাইছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারতীয় গোয়েন্দা রিপোর্টে উল্লেখ রয়েছে, এই জোটকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হচ্ছিল শুধু ভারতকে টুকরো করে দেওয়ার জন্য, আর তাদের রাজনৈতিক আশ্রয়দাতা ছিল বাংলাদেশের একটি বিশেষ অংশ। এই প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনীর এই অভিযান শুধু একটি আঞ্চলিক পদক্ষেপ নয়, বরং কৌশলগতভাবে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কারণ এই অপারেশন চালানো হয়েছে মায়ানমারের ভূখণ্ডে প্রবেশ করে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই ধরনের অভিযান তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট রাষ্ট্র মৌন সম্মতি অথবা সহযোগিতা প্রদান করে। 2016 সালে মায়ানমার সরকার একটি বিবৃতিতে বলেছিল তারা পরেশ বড়ুয়াকে ধরতে ভারতের পাশে থাকবে। এই বিবৃতি থেকেই ধারণা করা যায় মায়ানমার সেনাবাহিনী এই অভিযানে নীরব সম্মতি দিয়েছিল। বর্তমানে মায়ানমার নিজেও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর দৌরাত্ম্যে বিপর্যস্ত। আরাকান বাহিনী, কাচিন বাহিনী ও সামরিক সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে দেশটির স্থিতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এই অবস্থায় ভারত যদি মায়ানমারকে বিদ্রোহীদের বিরুদ্ধে সাহায্য করে, তাহলে সেটি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করে। অভিযান পরিচালনার সময় সেনাবাহিনী লক্ষ্য রাখে যেন কোনো সাধারণ মানুষের প্রাণহানি না ঘটে। এই কারণে ঘনবসতিপূর্ণ এলাকা নয়, বরং দুর্গম জঙ্গল ও পাহাড়ি অঞ্চল বেছে নেওয়া হয়। ড্রোনের মাধ্যমে ধ্বংস করা হয় বিদ্রোহীদের অস্ত্রাগার, যোগাযোগ কেন্দ্র ও প্রশিক্ষণ ঘাঁটি। ফলে তাদের পুরো কাঠামো এক ধাক্কায় ভেঙে পড়ে। অভিযানের পর বাংলাদেশ সরকার কিংবা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। কূটনৈতিক মহলে অনুমান, বাংলাদেশ এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়া মূল্যায়ন করেই নীরবতা বজায় রেখেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই হামলা শুধু সীমান্ত নিরাপত্তার একটি দৃষ্টান্ত নয়, বরং প্রতিবেশী রাষ্ট্রগুলির প্রতি কৌশলগত বার্তাও। এই অপারেশন ভারতের প্রতিরক্ষা নীতির এক নতুন অধ্যায়। বহুদিন ধরেই ভারত শান্তিপূর্ণ আলোচনা ও কূটনৈতিক নীতির পথ অনুসরণ করেছে, কিন্তু শত্রুপক্ষ যখন সীমা অতিক্রম করে, তখন ভারত জানে কিভাবে নিখুঁত জবাব দিতে হয়, প্রয়োজন মতো কঠোর সিদ্ধান্ত নিয়ে। চীন এবং বাংলাদেশের রাজনৈতিক মহলে এই অভিযানের প্রতিক্রিয়া নিয়ে এখনও পর্যবেক্ষণ চলছে। বিশ্লেষকদের মতে ভারতের এই পদক্ষেপ কৌশলগতভাবে এক ঐতিহাসিক উদাহরণ হয়ে থাকবে। এটি ভারতের সামরিক শক্তি, তথ্যভিত্তিক গোয়েন্দা দক্ষতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার স্পষ্ট প্রমাণ। সার্বিকভাবে এই অভিযান আন্তর্জাতিক মহলে এক যুগান্তকারী বার্তা পাঠিয়েছে যে ভারতের নিরাপত্তা নিয়ে চক্রান্ত করলে তার ফল হবে কঠিন ও অনিবার্য। আর ভারতের সেনাবাহিনী সেই প্রতিরোধের মুখ, যারা দেশের মাটির প্রতি চূড়ান্ত দায়িত্ব পালন করে চলেছে, নীরবে, নিখুঁতভাবে, দৃঢ় সংকল্পে। আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবার সময় কুইজের, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারতীয় সেনাবাহিনীর এই সাম্প্রতিক ড্রোন হামলার লক্ষ্য কী ছিল? এ, সীমান্তে চোরাচালান বন্ধ করা। বি, বিদ্রোহী গোষ্ঠী উলফা ও NSCN-এর ঘাঁটি ধ্বংস করা। সি, মায়ানমারের সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। কোন ভারত বিরোধী নেতার মৃত্যুদণ্ড রদ করে দেন মোহাম্মদ ইউনুস সরকার? এ, পরেশ বড়ুয়া। বি, আরাকান বাহিনীর প্রধান এবং সি, NSCN নেতা থুইনাল। উলফা ও NSCN একত্রে গঠন করেছিল কোন জোট? এ, সংযুক্ত মুক্তি ফ্রন্ট অফ উত্তর পূর্ব ভারত। বি, পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়ার সংযুক্ত মুক্তি ফ্রন্ট। সি, চীন মায়ানমার প্রতিরোধ গোষ্ঠী। এই ড্রোন হামলায় মায়ানমারের ভূমিকা কী ছিল? এ, প্রকাশ্যে বিরোধিতা করেছিল। বি, ভারতের সঙ্গে সরাসরি যৌথ অভিযান করেছিল এবং সি, মৌন সম্মতিতে অভিযান চালাতে দেয়। এই অভিযানে সেনাবাহিনীর কোন কৌশলটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে? এ, বিমান হামলার মাধ্যমে শত্রুদের ধ্বংস। বি, নির্দিষ্ট জঙ্গল ও দুর্গম অঞ্চলকে লক্ষ্য করে ড্রোন আক্রমণ এবং সি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আগেই ঘোষণা দিয়ে হামলা চালানো।